আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, জোরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ। আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বাদশ শ্রেণীর আজকে অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। তো লাইভে যদি কেউ জয়েন করে থাকো আমাকে একটু ইনফর্ম করবা সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা, এবং যারা এখনো লাইভে আসা নাই, দেরি হয়ে গেছে তার জন্য অনেকটাই। অবশ্যই একজন চলে আসছেন, কে কোনো স্টুডেন্ট হবেন বা যে কেউ হোক, আমাকে একটু কমেন্টস করে জানাতে হবে সাউন্ডটা ঠিকঠাক আছে কিনা, তাহলে আলোচনা আমি শুরু করব। আর যারা আছো স্টুডেন্ট যারা আছো তোমরা এটা শেয়ার করে দিতে পারো, যেন বাকিরা যারা আছে তাদেরকে ইনফর্ম করো। আমি সরাসরি একটা অঙ্ক করাবো, যেন প্র্যাকটিক্যাল পারো। আর অধ্যায়গুলো আমি লিখে রাখছি, সাউন্ড সম্পর্কে বললে আমি কিন্তু শুরু করব। আজকে আমি অষ্টম অধ্যায় নিয়ে ক্লাস শুরু করব, আর দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার আশা করি সেটাও আমাকে একটু ইনফর্ম করবা। অষ্টম অধ্যায় মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, অ্যাকাউন্টিং ফর ইনভেন্টরি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ তোমারে হাসিবুর রহমান। আচ্ছা শোনা যাচ্ছে, তাহলে আমি আমার আলোচনা শুরু করি। এই অধ্যায়টার আগে আমি একটু বলে রাখি সবাই যে আমাদের এখন যে শর্ট সিলেবাস, অনেকেই শর্ট সিলেবাসের কয়টা অধ্যায় আছে সেটাই জানে না। একটু আমি সেই অধ্যায়টি সম্পর্কে আগে বলে রাখি, তোমরা দেখো আমি অধ্যায়টি লিখে রাখছি। দ্বিতীয় বর্ষের জন্য আর এবার এসএসসি পরীক্ষার্থী যারা, তাদের জন্য একটা শর্ট সিলেবাস, অধ্যায়ের নামগুলাই তোমরা জানো না। আজকের লেকচার হচ্ছে কিন্তু 16 নং লেকচার। অবশ্যই একটু সময় দিতে হবে। সরাসরি ক্লাস করলে যেমন আমরা 40 মিনিট ক্লাস করি, আজকে অবশ্যই আমার সাথে তোমাদের 40 মিনিট থাকতে হবে। কোন স্টুডেন্ট ভিউ করে চলে যাবে না, অবশ্যই 40 মিনিট পর্যন্ত তুমি সময় দিবা। যারা জয়েন করছো আশা করি তোমাদের মোবাইলে এমবি আছে, সুতরাং 40 মিনিট অ্যাটলিস্ট ধরে রাখবা, ক্লাস থেকে যাইবা না। মনে করো তুমি সরাসরি ক্লাসে বসে ক্লাস করতেছো, সরাসরি আমি একটা অঙ্ক প্র্যাকটিক্যাল করাবো তোমাদের সামনে। দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার করে সেটা একটু দেখবো। ও ফার্স্ট ইয়ার, আজ যাক সমস্যা নাই। ফার্স্ট ইয়ার হলে তোমরা দেখে রাখো, অনেক জায়গায় তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুইটাই একসাথে হয়, দেখতে পারো, সমস্যা নাই। ওয়ালাইকুম সালাম। তাহলে সেকেন্ড ইয়ার যারা আসো একটু কমেন্টস করো। সেকেন্ড ইয়ার স্টুডেন্ট যদি একটু কমেন্টস, ওরা একটু হাইডে থাকতে চাই, কিন্তু ওদের সামনে যে পরীক্ষা আছে এটা ওরা বুঝতেছে না এখনো, এমন করে। সেকেন্ড ইয়ারে কেউ থাকলেও একটু কমেন্টস করবা। যাক, দ্বিতীয় বর্ষের জন্য যে 5টা অধ্যায় আছে, 5টা অধ্যায় আমি আজকে আবার বলে রাখি। দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব, প্রথম অধ্যায় কিন্তু নাই, যদি আমরা প্রথম অধ্যায় শেষ করেছিলাম। জাস্ট জয়েন করছে যথেষ্ট জন, তোমরা সবাই কিন্তু একদম 40 মিনিট পর্যন্ত থাকবা। যারা জয়েন করতেছো কেউ যাইবে না ক্লাস থেকে। চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন, শেয়ার ইস্যু যেটাকে আমরা বলি। পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী কোম্পানি আর্থিক বিবরণী, তার মানে 3টা অধ্যায়। ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণীর বিশ্লেষণ, এই যে আমরা আর্থিক বিবরণী করি সেটা বিশ্লেষণ। ঠিক আছে, শোনা গেলে খুব ভালো। আজকে করাবো অষ্টম অধ্যায় মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। তো তোমরা দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, অর্থাৎ দ্বিতীয় থেকে ষষ্ঠ পর্যন্ত সবগুলাই আছে, শুধু একটা মিসিং। কোনটা? তৃতীয় অধ্যায়টা মিসিং দেখা যাচ্ছে, তাই তো? দ্বিতীয় থেকে অষ্টম পর্যন্ত 2টা অধ্যায় মাঝে মিসিং আছে। দ্বিতীয় থেকে অষ্টম পর্যন্ত অধ্যায় হয় কয়টা? অধ্যায় হয় কিন্তু দ্বিতীয় থেকে অষ্টম পর্যন্ত 7টা অধ্যায় হয়। 7টার মধ্যে 2টা অধ্যায় মিসিং, সপ্তম অধ্যায় মিসিং আর তৃতীয় অধ্যায় মিসিং। এভাবে তুমি মুখস্থ রাখতে পারো। সেকেন্ড ইয়ার যাক, মাহবুবুর রহমান, ঠিক আছে, লাইনে থাকবা, কেউ যাইবা না কিন্তু ক্লাস করে, ক্লাস লিভ করে কেউ যাবে না, সব একদম সবটুকু ক্লাস কন্টিনিউ করবা। তাই এই অধ্যায়গুলো অবশ্যই 5টা অধ্যায় মনে রাখবা। সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তোমাদের জন্য খুবই জেনে রাখা দরকার। 5টা অধ্যায় তোমাদের করতে হবে। অলরেডি আমরা 4টা অধ্যায়ের উপর পরীক্ষা নিয়ে নিয়েছিলাম, আর একটা অধ্যায় বাকি আছে, সেই অধ্যায় নিয়ে আজকে আমি আলোচনা করব। আর এগুলো আবার রিভিশন দেওয়া যাবে, যেহেতু আমাদের 5টা অধ্যায় শেষের দিকে কিন্তু চলে আসছে, আর বেশি বাকি নেই। মজুত পণ্য, যে মজুত পণ্য মূল্যায়নের গুরুত্ব, এই বিষয় নিয়ে একটু বলবো। মজুত পণ্য মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা করব। ফিফু, লিফু, ওয়েটেড, এই 3টা পদ্ধতি তোমাদের, এই 3টা পদ্ধতি সম্পর্কে একটা সিম্পল অঙ্কের মধ্যে আজকে আমি পরিপূর্ণ ধারণা দিব। ফিফু মানে বিষয়টা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগে আসলে আগে যাবে। যে জিনিসটা আগে দোকানে ঢুকবে সেই জিনিসটা আগে বিক্রি হবে, সেটাকে বলা হয় ফার্স্ট ইন ফার্স্ট আউট। আর একটা হচ্ছে লিফু, লাস্ট ইন ফার্স্ট আউট, পরের মাল আগে ঢুকবে, আগে বিক্রি হবে। যে জিনিসটা দোকানে পরে ঢুকলো সেটা আগে বিক্রি করা হবে, সেই পদ্ধতির নাম হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। আর ওয়েটেড এভারেজ হচ্ছে মিক্স করে বিক্রি করা, এভারেজ দামে বিক্রি করা। ওয়েটেড এবং সিম্পল এভারেজ আছে। সিম্পল এভারেজটা কিন্তু অনার্সে বেসিক্যালি আসে, ইন্টারে তেমন কিন্তু আসে না। তাহলে আমরা আজকে সিম্পলটা দরকার নাই, এই 3টা পদ্ধতি জানলে হয়ে যাবে। ওয়েটেড এভারেজ হলো সব জিনিস মিক্স করে এভারেজে যে দামটা দাঁড়াবে সেই দামে বিক্রি করা। তো ফিফু, লিফু, ওয়েটেড। ফিফু বেসিক্যালি কাঁচামালের ক্ষেত্রে ফিফুটা
অনুসরণ করা হয়, কারণ কাঁচামাল স্টক করে বেশি রাখা যাবে না, কিন্তু সেটা আগেরটা আগে বিক্রি করলেই হয়, একদিন পরে গেলে এই জিনিসটা মানুষে কিনতে চায় না। প্র্যাকটিক্যাল যদি উদাহরণ দেওয়া হয়, লিফু যেমন একটা উদাহরণ, যে লাস্ট ইন ফার্স্ট আউট। ধরো এক ট্রাক বস্তি চালের বস্তা, এক ট্রাক চালের বস্তা যদি দোকানে আনবো, যখন আমরা ট্রাকের মধ্যে সবার উপরে যে বস্তাটা, এটা কিন্তু সবার আগে এনে দোকানের মধ্যে রাখা হবে, সবার নিচে কিন্তু সে পড়বে আস্তে আস্তে। তার মানে ট্রাকের যে সবার লাস্ট বস্তাটা, সেটা কিন্তু সবার উপরে থাকবে। যখন আমরা চাল বিক্রি করতে যাব, তখন কিন্তু সবার নিচের বস্তা বিক্রি করবো না, আগের বস্তাটা বিক্রি করবো। এটা কিন্তু প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিলাম। অহরহ উদাহরণ আছে, সিমেন্টের বস্তা বলো, যে জিনিসগুলা নিচ থেকে বিক্রি কেউ করে না, করাও সম্ভব না, উপরেটাই বিক্রি করতে হবে। তাহলে ফিফু, লিফু, ওয়েটেজ, এগুলা প্র্যাকটিক্যাল আমি দেখাবো। একটু রিডিং কিন্তু তোমাদের পড়তেই হবে, যদি আমি অঙ্কতে চলে আসবো, কিন্তু রিডিং তোমাদের একটু পড়তেই হবে। মজুত পণ্য জিনিসটা কাকে বলে সেটাও একটু জেনে রাখবা। মজুত পণ্য মূল্যায়ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কোম্পানির জন্য, কারণ মজুত পণ্যটা হচ্ছে বেসিক্যালি সমাপনী মজুত পণ্য, যে পণ্যটা কোম্পানির একটা আর্থিক বছর শেষে অবিকৃত অবস্থায় থেকে যায়, সেটা হচ্ছে মজুত পণ্য। সেটা মূল্যায়নের উপর আমাদের লাভ লস কিন্তু নির্ণয় করে। সুতরাং এটা অবশ্যই সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। মজুত পণ্য কি কি মজুত পণ্য হইতে পারে সেই বিষয়ে একটু জেনে রাখো। বিক্রয়যোগ্য তৈরি পণ্যেরও মজুত পণ্য হইতে পারে, বিক্রয়যোগ্য তৈরি পণ্য, অসমাপ্ত পণ্যের মজুদ হতে পারে, কাঁচামালের মজুদ হতে পারে। তো এই তিন বিষয়ে আমাদের এটি অনার্স লেভেলে বিস্তারিত আলোচনা। এই জায়গায় শুধু আমরা জেনে রাখবো মজুদ পণ্য। এই জায়গায় আমাদের 3-4টা প্যাটার্ন জানা দরকার নয়, যে মজুতি হোক সবগুলা মজুতিকে আমরা হিসাব রাখবো শুধু। মজুদ পণ্যের মূল্যায়নের গুরুত্ব একটু এটা পরে রাখবা, কিন্তু এটা অবশ্যই তোমাদের একটু রিডিং পড়তে হবে, কারণ বিততেই প্রশ্ন করলে তোমরা কিছুই পরে বলতে পারো না, এই জন্য একটু রিডিং করবা। সেকেন্ড ইয়ার একজন শুধু করলা, আর বাকিটা কি সেকেন্ড ইয়ার না। মজুত পণ্য ব্যবসায়ের আর্থিক বিবরণী প্রস্তুতির ক্ষেত্রে মজুত পণ্য মূল্যায়নের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মজুত পণ্য মূল্যায়ন প্রতিষ্ঠানের আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী উভয়টিতে কিন্তু প্রভাব বিস্তার করে। আয় বিবরণীতে আমরা বিক্রিত পণ্য ব্যয় বের করার সময় মজুত পণ্য বাদ দেই, আবার এই মজুত পণ্যটা আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পত্তির করে কিন্তু লিখি। সুতরাং এটা উভয় জায়গায় কি করে প্রভাব বিস্তার করে। আয় বিবরণীতে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে মজুত পণ্যের মূল্যায়ন আবশ্যক। বিক্রয়যোগ্য পণ্যের মূল্য থেকে বিক্রয়যোগ্য পণ্যের মূল্য থেকে সমাপনী মজুত পণ্যের মূল্য বাদ দিলেই বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা হয়। মজুত পণ্য মূল্যায়নের ত্রুটি থাকলে ব্যবসায়ের ফলাফল অর্থাৎ নিট লাভ নিট ক্ষতি সঠিকভাবে হবে না। আর্থিক অবস্থার বিবরণীতে মজুত পণ্যকে চলতি সম্পত্তি, আগে বলে রাখছি, মজুত পণ্য চলতি সম্পত্তির একটি বড় অংশ, কাজে মজুত পণ্য মূল্যায়ন সঠিক না হলে ব্যবসায়ের আর্থিক অবস্থা সঠিকভাবে ফুটে উঠবে না। তাছাড়া বর্তমান হিসাবকালে সমাপনী মজুত পণ্য পরবর্তী হিসাবকালে প্রারম্ভিক মজুত পণ্য হিসাবে গণ্য হয়, সুতরাং এই হিসাবকালে ভুল পরবর্তী হিসাবকালেও প্রভাবিত হবে। এই বিষয়টা কিন্তু তোমরা একটু পড়ে রাখবো, মজুত পণ্য মূল্যায়নের গুরুত্বটা পড়ে রাখবে। কেন মূল্যায়ন করা লাগে সেই কথাটা বলতে গেলে, যেটা আর্থিক অবস্থা এবং আর্থিক বিবরণী, বিশদ আয় বিবরণী সঠিকভাবে উপস্থাপন করার জন্য এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। বিন কার্ড বিষয়টা কি একটু জেনে রাখবা। বিন কার্ড কাকে বলে? গুদামে মাল রাখার প্রতিটি পাত্রে বা স্থানে মালের তালিকা সহ একটি কার্ড লাগানো থাকে, তাকে বিন কার্ড বলি। এটার মধ্যে কি লেখা থাকে? বিন কার্ডে মানের মূল্য লেখা থাকে না, শুধু মালের পরিমাণ লেখা থাকে। অর্থাৎ এই কার্ডের উপরিভাগে বিন নাম্বার, মালের বিবরণ, মালের প্রতীক চিহ্ন, ন্যূনতম পরিমাণ, পুনঃক্রয় সীমা, মালের সর্বাধিক পরিমাণ ইত্যাদি উল্লেখ থাকে। এই বিন কার্ডগুলো একটু পড়ে রাখবা। বিন কার্ড কাকে বলে? মালকতিয়ান্ত আমরা যে ফিফু লিফু করবো সেটি। আর একটা হচ্ছে অধিযাচন পত্র। অধিযাচন পত্রটা কি? রিকুইজিশন লেটার, এটাও একটু জেনে রাখো। গুদাম থেকে প্রয়োজনীয় কাঁচামাল প্রাপ্তির জন্য উৎপাদন বিভাগ কর্তৃক লিখিত পত্রকে অধিযাচন পত্র বলি। গুদাম থেকে প্রয়োজনীয় কাঁচামাল প্রাপ্তির জন্য উৎপাদন বিভাগ কিন্তু গুদাম থেকে কাঁচামাল নিবে, এটা যে লিখিত যে পত্রটা দেওয়া হয় সেটার নাম হচ্ছে অধিযাচন পত্র। অধিযাচন পত্রের সাহায্যে গুদামরক্ষক উৎপাদন বিভাগকে কাঁচামাল সরবরাহ করে থাকে। এ পণ্যের এগুলো একটু বিস্তারিত করে নিবা। এবার মজুত পণ্য মূল্যায়নের সংরক্ষণ পদ্ধতি আছে দুইটা, কালান্তিক পদ্ধতি এবং নিত্য মজুত পদ্ধতি। কালান্তিক পদ্ধতি হচ্ছে একটা বছর শেষে কি পরিমাণ পণ্য মজুদ আছে সেটা আমরা জানা যায়। আর নিত্য মজুত পদ্ধতি হচ্ছে যে মজুত পদ্ধতিটা বিক্রির সাথে সাথে দৈনিক প্রতি মুহূর্তে মজুদের পরিমাণ জানা যায়, সেটা হচ্ছে নিত্য মজুত পদ্ধতি। কালান্তিক হচ্ছে একটা বছর শেষে, আর নিত্য মজুত হচ্ছে অবরিত মজুত পদ্ধতি হচ্ছে অল টাইম জানা যাবে কি পরিমাণ স্টক গোডাউনে আছে, সবসময় জানা যাবে। আর কালান্তিক মজুত পদ্ধতি কারা অনুসরণ করে একটু জেনে রাখতে পারো।
ছোট এবং মাঝারি প্রকৃতির ব্যবসায়ী এটা বেশি উপযোগী, মনে রাখবা। এ পদ্ধতিতে মজুত পণ্য হিসাব করার ব্যয় কম হয়। তুলনামূলক কম দক্ষতা সম্পন্ন লোক এই পদ্ধতি পরিচালন করে থাকে। আর এটা কারা করে? তাহলে এটা যেহেতু ব্যয় কম, ব্যয়বহুল, কম ব্যয়বহুল, তাহলে ওটা বেশি ব্যয়বহুল। এটা হচ্ছে তোমার মাঝারি, আর এটা বড় আকৃতির। তুলনামূলক কম দক্ষতা সম্পন্ন লোক এটা অবশ্যই দক্ষতা সম্পন্ন লোক এটা মেনটেন করবে। সুবিধা অসুবিধা অবশ্যই একটু পড়ে নিবা। আর একটা বিষয় পড়ে রাখতে হবে তোমাদের, ফিফু পদ্ধতির সুবিধা অসুবিধা আছে কিন্তু, মানে আগে আসলে আগে যাবে যে এই 4টা পদ্ধতির মধ্যে এই পদ্ধতির সুবিধা অসুবিধা পড়বা। এটা কিন্তু অ্যাডমিশনেও আসতে পারে, ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা গত বছরে একটা প্রশ্ন আসছিল যে এই পদ্ধতিতে কি কি সুবিধা আছে, এটা তোমরা নিজেরা পড়ে রাখো। মালের মূল্য যখন নিম্নগামী হয় এই পদ্ধতি উপযোগী, তাহলে মালের মূল্য যখন নিম্নগামী হয় তখন ফিফু পদ্ধতি কি উপযোগী। অর্থাৎ জিনিসের দাম কমে গেলে ফিফু পদ্ধতি উপযোগী, এটা মনে রাখবা। কিন্তু অবজেক্টিভেও আসতে পারে, এটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। আর দ্রুত পতনশীল, আমি বলছিলাম আগে, দ্রুত পতনশীল পদ্ধতির ক্ষেত্রে এটা বেশি উপযোগী। তাহলে যে মালটা পচে যাবে সেটা খুব দ্রুত বিক্রি করে দিতে পারলে ভালো। সুবিধা অসুবিধা ফিফু পদ্ধতির এবং লিফু পদ্ধতির সবগুলা পদ্ধতি, এটা যেহেতু ছিল কি নিম্নমুখী ফিফুটা, তাহলে লিফুটা মনে রাখবো অস্থিতির উঠতি বাজার, যে বাজারের দাম অনেক বেশি দ্রুত ওঠানামা করে, সেটা হচ্ছে লিফু পদ্ধতি সুবিধাজনক। ভারযুক্ত গড় পদ্ধতি, এই সুবিধা অসুবিধাগুলো নিজেরা একটু পড়ে রাখবা, তাহলে এটার বিষয় থেকে প্রশ্ন করলে উত্তর দিতে পারবা। এবার আমি অঙ্কতে চলে আসছি, সরাসরি একটা অঙ্ক আমি লিখে রাখছি। রিডিং গুলা কি কি পড়বা সেটি আমি বলে রাখছি, তোমাদের বইয়ের মধ্যে অবশ্যই আছে, সেটি একটু পড়ে নিবা। কিন্তু এই যে দেখো একটা অঙ্ক দেওয়া ছিল, মেসার্স রায়হানের মজুদ বিভাগ নিম্নোক্ত তথ্য উপস্থাপন করেছে। 2018 সাল সেকেন্ড ইয়ার স্টুডেন্ট বলছিলাম খাতা কলম নিয়ে রাখবা। সরাসরি প্রশ্নটা আমি একটু পড়ে নিচ্ছি। দেখো 2018 সালে মে মাসের 1 তারিখে প্রারম্ভিক মজুদ পণ্য আছে 1200 কেজি 15 টাকা দরে। আবার 5 তারিখে কি করা হলো, ক্রয় করা হলো 2000 কেজি 17 টাকা দরে। ইস্যু করা হলো 15 তারিখ 1500 কেজি। কত দাম সেটা আমার জানা নাই, বা জানা থাকলেও এই মূল্য আমার কোনো ভ্যালু প্রভাব বিস্তার করবে না। 20 তারিখে ক্রয় করা হলো 1200 একক 20 টাকা দরে। 31 তারিখ আবার ইস্যু করা হলো 1700 কেজি। প্রশ্ন করা হলো মালগতিয়ান প্রস্তুত করো, ফিফু লিফু ওয়েটেড এভারেজ মেথড। 3টা পদ্ধতিতে করতে বলছে, আমি 3টা পদ্ধতি করব। নোট বিষয়টা কি ছিল, একবার আগে প্রারম্ভিক মজুদ ছিল, 2বার ক্রয় করা হলো, 2বার বিক্রি করা হলো, এটা মনে রাখবা। 2বার ক্রয় করা হলো, 2বার বিক্রি করা হলো। আমি পৃষ্ঠা যেহেতু উল্টে ফেলতে হবে, আমি একটু শর্ট করে লিখে রাখবো। 1 তারিখে কি ছিল, আমার প্রারম্ভিক মজুদ ছিল কত, 1200 একক ছিল 15 টাকা দরে। 5 তারিখে কি করা হলো, ক্রয় করা হলো 2000 একক 17 টাকা দরে। 15 তারিখ ইস্যু করা হলো 1500 কেজি, কত আমার দাম প্রয়োজন নয়, দামের প্রয়োজন নয়। 20 তারিখে আবার কি করা হলো, ক্রয় করা হলো 1200 কেজি 20 টাকা দরে। 31 তারিখ আবার ইস্যু করা হলো 1700 কেজি, দাম প্রয়োজন নাই। তাহলে এই বিষয়টা আমি একটু দেখে রাখি। প্রথম তারিখ প্রারম্ভিক মজুদ ছিল 1200 একক, তারপরে ছিল 2000 একক ক্রয় করা হলো, 1500 একক ইস্যু করা হলো, আবার ক্রয় করা হলো 1200 একক 20 টাকা করে, তারপরে ইস্যু করা হলো 1700 একক। এই ছিল আমার প্রশ্নটা। আমি প্রথমবারই লিখব, দেখা তো আশা করি যাচ্ছে, কি বলো সবাই? মেসার্স রায়হান মালগতিয়ান লিখবা ফিফু পদ্ধতি। প্রথমে লিখতে হবে তারিখ, প্রথমে তারিখ লিখব। তারিখের পরে বিবরণ, আগমন নির্গমন। আগমন মানে ক্রয় করা, গ্রহণ করা, নির্গমন মানে ইস্যু করা, বিক্রয় করা, আর উদ্ধৃত মানে যেটা আছে। প্রত্যেকটা দিয়ে একটা করে আগে কি করবা, টান দেওয়ার পরে প্রত্যেকটা কলামকে আবার মাঝে দিয়ে টান দিয়ে পরে আবার 3টা করবা। কার্যপত্র আমরা যেভাবে করে আসছিলাম। 3টার মধ্যে প্রথমে হবে একক দর মোট মূল্য বা মোট ব্যয়। একক দর মোট মূল্য বা মোট ব্যয়। একক দর মোট মূল্য বা মোট ব্যয়। 2018 সাল মে মাসের 1 তারিখ প্রারম্ভিক উদ্ধৃত ছিল, এই উদ্ধৃতের করে লিখবা 1200 একক 15 টাকা করে হলে 1200-র সাথে 15 গুণ করো 18,000 টাকা। এবার 1 তারিখের পরে কি করা হয়েছিল, মে মাসের 5 তারিখ
মে মাসের 5 তারিখ আবার ক্রয় করা হলো। ক্রয় করার সময় তুমি আগেরটা লিখতে হবে। আগের যে 1200 একক ছিল সেটা এই জায়গায় আগে লিখতে হবে। 15 করে ছিল 18,000 টাকা। এবার আজকে যে ক্রয় করলাম কত? আজকে ক্রয় করছি 2000 একক। তাহলে এই এক ক্রয়ের ঘরে 2000 একক আগমনের ঘরে একটার দাম 17 টাকা। এখন এই 2000 এর সাথে কি করো? 2000 ক্রয় করছি, 2000 এর সাথে 17 গুণ করো, 34,000 টাকা। এই ঘরে লিখবো কি? 34,000 টাকা। তাহলে আগেরটা আমি লিখছি, লেখার পরে নতুন করে কিনছি কত? 2000। সেই 2000 নিচে লিখতে হবে। এটার দাম ছিল 17 টাকা করে, আর টাকার পরিমাণ আসছিল কত? 34,000 টাকা। তাহলে ইস্যু করা হয়ে গেল। এবার 15 তারিখ আবার কি করা হলো? বিক্রি করা হলো, মানে ইস্যু করা হলো। ইস্যু হলে ইস্যুই লিখবা, বিক্রি হলে বিক্রয় লিখবা। ইস্যু করছি কত? কত ইস্যু করছিলাম? 1500 একক। দেখতেছো তো? 1500 একক। এবার প্রশ্ন, এইবার আমার ফিফু লিফু কাজ করতে হবে। ফিফু কেন হবে? ফিফু যেহেতু আগের মালটা আগে বিক্রি হবে, 1200 একক তোমার আগে থেকে ছিল, আর 2000 একক পরবর্তী সময় কিনা হলো। তাহলে আমি একসাথে বিক্রি করো 1500 একক। আমার আগের যে বস্তার মধ্যে আগের যে স্টকটা সেটা কি 1500 আছে? কম আছে। তা আগে আমি 1200 বিক্রি করি। 1200 বিক্রি করব কত করে? একটার দাম ছিল 15 টাকা করে, সবটুকু বিক্রি করে দিলাম। আমার বিক্রি করতে হবে 1500। বিক্রি করলাম মাত্র কত? 1200 বিক্রি করলাম, রয়ে গেল কত? আরো 300 বিক্রি করতে হবে। 300 বিক্রি করবো এই নিচের বস্তা থেকে, আবার 300 দিবা। এই 300 দাম কত করে? 17 টাকা করে। 3 কত হবে? 51, 5100 টাকা। তাহলে তোমার গোডাউনে উপরের 1200 কিন্তু আর নাই, নিচে 2000ও নাই। 2000 থেকে কমে গেছে কত? 300। আছে কত? 1700। আর এই 1700 দাম কত করে? 17 টাকা করে। এবার 1700 সাথে 17 টাকা গুণ করো। 1700 গুণ 17 টাকা, একটার দাম কত? 28,900 টাকা। তোমরা যদি শুরু থেকে দেখতে পারো ভালো করে, তাহলে কোনো ভয়ের কারণ নাই, এবং এত সহজ তো না। এরপরে আস্তে আস্তে জটিলের দিকে চলে আসবো কিন্তু। সুতরাং এখন থেকে সিরিয়াস হয়। আজকে একদম প্রথম থেকে করাচ্ছি, শুরু থেকে করাচ্ছি প্রথম অঙ্কটা। 15 তারিখের পরে আবার ইস্যু করা। কেউ যদি না বুঝে এই পর্যন্ত যতটুকু লেখা হলো আমাকে কমেন্টস করে আবার জানাইবা। যারাই দেখবা ভিডিওটা অবশ্যই সবটুকু দেখবা। এবং আমি আজকে দেখবো, আজকে ঘোষণা দিচ্ছি আনুমানিক 10 মিনিট বা কয় মিনিট পরে, যে যারাই সেকেন্ড ইয়ার আছে অবশ্যই রুল লিখে রাখবা কিন্তু। তাহলে এটাই তোমাদের একটা প্রমাণ থাকবে কারা ক্লাস করো অথবা ক্লাস না করো। ক্লাস করবো না, পড়াশোনা করবো না, সেইভাবে তো হয়ে যাবে না। অটো পাস তো আর পারবা না, জানো তো। পরীক্ষা পিছাইতে পারে কিন্তু অটো পাস কিন্তু হবে না। সুতরাং স্টাডি তোমাদের করতে হবে। সিলেবাস এত কমিয়ে দিছে, আর কত কমাইতে চাও? একটু পড়াশোনা করো। 20 তারিখে আবার ক্রয় করলাম। কতটি ক্রয় করা হলো? 20 তারিখে ক্রয় করা হয়েছে 1200, তাই তো? 20 তারিখে 1200 ক্রয় করা হয়েছে। তাহলে 1200 ক্রয়ের ঘরে আগে লিখবো 1200 একক ক্রয় করা হলো, এই ঘরে আগে লিখতে হবে। যে কোনো স্টুডেন্ট বোঝা সম্ভব কিন্তু। 1200 একক কত করে কিনলাম? 20 টাকা করে কিনলাম। তো 12 দোকানে 24,000 টাকা। এবার আমার আগেরটা কিন্তু গোডাউনে আগেরটা লিখতে হবে। 1700 একক ছিল, 17 টাকা করে 28,900 টাকা। এবার যে আবার কিনলাম 1200, সেটা কিন্তু নিচে লিখতে হবে। 1200 কিনলাম 20 টাকা করে, কত হলো? 24,000 টাকা। কমপ্লিট। এবার মে মাসের 31 তারিখ আবার বিক্রি করলাম 1700, মানে ইস্যু করা হলো 1700। আমার প্রথম বস্তায় কত আছে? ফিফু যেহেতু শেষের আগের মাল আগে বিক্রি হবে, তাহলে আগে 1700 বিক্রি করতে হবে। ইস্যুর করে 1700, দামও তো 17 টাকা, আর টাকা ছিল কত? 28,900 টাকা। তা আমার লাস্ট আছে কত? এই 1200 কিন্তু রয়ে গেছে, 1200 বিক্রি করা হয় নাই। দাম ছিল 20 টাকা করে। প্রশ্ন করতে পারে সমাপনী মজুত পণ্য কত? তাহলে 24,000 টাকা হচ্ছে সমাপনী মজুত পণ্য। আমি তো আগেই আন্দাজ করে টান দিয়ে দিছি, গড়টা একটু বড় হয়েছে। তোমরা কিন্তু পেন্সিল থাকলে মুছে দিবা, হ্যাঁ? তাহলে আমাদের কার্যক্রম কিন্তু এই পর্যন্তই শেষ। এই গড়টা আমার প্রয়োজন ছিল না, যাক একটু বেশি হয়ে গেছে। তোমরা অবশ্যই একটা পদ্ধতি কিন্তু কমপ্লিট, একটা পদ্ধতি কমপ্লিট। 2-1 হয়তো অবশ্যই আসো, যারা সেকেন্ড ইয়ার আসো অবশ্যই কিন্তু দেখবা। দেখা আশা করি যাচ্ছে। এখন যদি ক্লিয়ার নাও দেখো, পরবর্তী সময় ভিডিওটা 2বার সময় নিয়ে দেখো,
দুইবার নিয়ে দেখতে পারো তো, তাহলে ফিফো পদ্ধতি কমপ্লিট। ফিফো পদ্ধতি নিয়ে কারো যদি কোশ্চেন থাকে কমেন্টস করে লিখতে পারো। ফিফো পদ্ধতি নিয়ে কারো প্রশ্ন থাকলে কমেন্টস করে লিখো, আমি কিন্তু সেটা আবার রিপিট করবো প্রয়োজনে। এবার আমি লিফো পদ্ধতিতে চলে যাচ্ছি। কমেন্টস কেউ করতেছো না, করলে যখনই আসবে কমেন্টস করে রাখতে পারো, আমি দেখবো, সমস্যা নেই। এবার আবার হচ্ছে লিফো পদ্ধতি। কত সাল? 2018 সাল মে মাসের 1 তারিখ। প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক উদ্ধৃত লিখতে পারো। কত ছিল? সেম সব পদ্ধতিতে প্রারম্ভিক নিয়ে কোনো সমস্যা নাই। প্রারম্ভিক কত ছিল? সেই 1200 একক। 1200 একক লিখো। একটার দাম 15 টাকা, মোট টাকা হচ্ছে 18,000 টাকা। এটা একটা টান দিয়ে দিবা। মে মাসের পরে 5 তারিখে আবার ক্রয় করা ছিল। 5 তারিখে ক্রয় করছি 2000 একক। একটার দাম ছিল 17 টাকা। টাকা হলে 34,000 টাকা হবে। এটা সরাসরি লিখতে পারবে না, আগের 1200 লিখতে হবে এই জায়গায়। আগের 1200 15 টাকা করে লিখে মোট 18,000 টাকা। এখন যে ক্রয় করলাম সেটা আবার নিচে লিখতে হবে। 2000 একক 17 টাকা করে 34,000 টাকা। দেখতেছো তো আশা করি। অবশ্যই যারা স্টুডেন্ট আছো সেকেন্ড ইয়ার, তোমরা অবশ্যই লিখে রাখবা। ফার্স্ট ইয়ার যারা আছো তারাও করতে পারো, সমস্যা নাই। কারণ তোমাদের তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুইটাই অনেক সময় হয়, কিন্তু করে রাখো। না বুঝার মতন কিছু নাই। এটা আগের অ্যাকাউন্টিং এর অতীত ইতিহাস অত বেশি জানা লাগবে এটা এমন না যে জাবেদা না পারলে খতিয়ান পারা যাবে না, খতিয়ান না হলে রেওয়া মিল হবে না, এমন না। কিন্তু যে কেউ এই অঙ্ক করতে পারে। বিক্রি, ক্রয় বিক্রয়ের সাথে সম্পূর্ণ কাজ। 20 তারিখে আবার কি করা হলো? 15 তারিখ ইস্যু করা হলো। ইস্যুর সময় কিন্তু লিফো ফিফোর কাজ শুরু হবে। এর আগ পর্যন্ত ফিফো লিফো ওয়াইটের সব ক্ষেত্রে সেম পদ্ধতি। 15 তারিখ ইস্যু করলাম 1500 একক। এবার কিন্তু শেষেরটা আগে বিক্রি হবে, তার মানে 2000 থেকে বিক্রি করতে হবে। কয় হাজার থেকে? 2000 একক থেকে আগে বিক্রি হবে। তো 2000-এর মধ্যে আমি একসাথে 1500 বিক্রি করতে পারি। এই জায়গায় একটু 1500 লিখে দিব। 1500 একক কত টাকা করে? 17 টাকা করে। এবার 7 15-র সাথে গুণ করি। 1500 গুণ 17, 25,500 টাকা। আগের 1200 কিন্তু আমার বিক্রি করা লাগবে না, যেহেতু আমি কোন পদ্ধতি অনুসরণ করতেছি? লিফু, শেষের মাল আগে বিক্রি হবে। তাহলে আগেরটা গোডাউনে যেভাবে আছে সেভাবেই থাকবে। আমি একটু আস্তে আস্তে করতেছি, সময় নিয়ে করতেছি, যেন তোমরাও সাথে সাথে লিখতে পারো। 500, 2000 একক থেকে 1500 একক বিক্রি করে দিলাম। তাহলে আমার রইল কত? 500 একক। এই 500 এককের দাম ছিল 17 টাকা করে। 5 17 85, 8,500 টাকা। 15 তারিখের কাজ কমপ্লিট। এবার 20 তারিখে কি করা হলো? আবার ক্রয় করা হলো। 20 তারিখে কি করা হলো? দেখা তো যাচ্ছে ক্লিয়ার না? আবার একটু কমেন্টস করেও কেউ কোনো সমস্যা হচ্ছে কিনা একটু জানাবে আমাকে। ক্রয় করলাম 1200 একক। এই 1200 একক এই জায়গায় লিখতে হবে। 1200 একক 20 টাকা করে ক্রয় করলাম, 24,000 টাকা হবে। আগের এককগুলো আমার লিখতে হবে। 1200 লিখো, 15 টাকা করে 18,000 টাকা। তারপরে 500 একক লিখতে হবে, 17 টাকা করে 8,500 টাকা। এখন যে আমি 1200 একক আবার কিনলাম সেটা নিচে লিখতে হবে। 1200 একক 20 টাকা করে 24,000 টাকা। আজান পড়তেছে, একটু বিরতি চলবে, তোমরা লাইনেই থাকবা। লাইনেই থাকো, আজানটা শেষ হোক, একটু বিরতি চলবে।
আদান শেষ হয়ে গেল, আমি চলে আসলাম। তাহলে ইস্যু করা হইলো কত? ইস্যু করেছিলাম কিন্তু 1500 একক না 1700 একক, সেটা আমি আবার দেখে দিব। 31 তারিখ দেখো 1700 একক ইস্যু করা হয়েছে। পদ্ধতি কোনটা? লিফু। লিফু মানে কি? শেষের মাল আগে বিক্রি হবে। তাহলে আমার বিক্রি করতে হবে কত? 1500, 1700 বিক্রি করব, আগে 1200 বিক্রি করো, যেহেতু নিচেরটা আগে বিক্রি হবে। 1200 লিখতে হবে। 1200-র পরে আরো লাগবে কত? 1200 ছিল 20 টাকা করে, 24,000 টাকা, সব বিক্রি করে দিলাম। এখনো হচ্ছে না, আমার তো 1700 লাগবে। তাহলে এরপরে যে 500 আছে সেই 500 বিক্রি করো। 500-র দাম কত করে? 17 টাকা করে, 8,500 টাকা। তাহলে গুডাউনে এই নিচের দুইটা পণ্য কি আর আছে? দুইটা পণ্য কিন্তু বিক্রি করা হয়ে গেছে। তাহলে আমার উপরের পণ্যটা রয়ে গেছে। 1200 একক 15 টাকা করে, সেই 18,000 টাকার পণ্য এখনো রয়ে গেছে। তাহলে দেখো আগের পদ্ধতিতে সমাপনী মজুত পণ্য ছিল কত? আগের পদ্ধতিতে সমাপনী মজুত পণ্য ছিল তোমার 17,000 টাকা। এই পদ্ধতি লিফু হওয়ার কারণে মজুত পণ্য হয়ে গেল কত? 18,000 টাকা। এখন এই দুইটা পদ্ধতির কারণে এটা কি আর্থিক অবস্থার বিবরণীতে একটা প্রভাব বিস্তার করবে, বিশদ আয় বিবরণীতে একটা প্রভাব বিস্তার করবে। যেহেতু আমাদের আর্থিক অবস্থা বিবরণী সম্পদ পাশে কিন্তু 18,000 টাকা হবে, আগে ছিল 17,000 টাকা। তাহলে 1,000 টাকা আর্থিক অবস্থা বিবরণীতে প্রভাব বিস্তার করতেছে। আর যদি মজুত পণ্য যদি আমাদের বেড়ে যায়, বিক্রিত পণ্যের ব্যয়টা কি হয়ে যাবে? সমাপনী মজুত পণ্য যদি বেড়ে যায় তাহলে বিক্রিত পণ্যের ব্যয়টা কিন্তু কমে যাবে। বিক্রিত পণ্যের ব্যয়টা যদি কমে যায়, মোট লাভটা কিন্তু বেড়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? বিক্রিত পণ্যের ব্যয় যদি, মজুত পণ্যের পরিমাণ বেড়ে গেলে বিক্রিত পণ্যের ব্যয় কমে যাবে। বিক্রিত পণ্যের ব্যয় কমে গেলে মোট লাভ বেড়ে যাবে। মোট লাভ বেড়ে যাওয়া মানে নিট লাভ বেড়ে যাওয়া। যেহেতু এদিকে সম্পদ বেড়ে গেছে, ওইদিকে আয়ও বেড়ে যাবে। না, তো সমীকরণ তো মিলতে হবে। এই বিষয়টা আশা করি মনে রাখতে পারবা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি 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 আমি বলছিলাম, বলেন। জি জি আমি হাজুর রহমান। জি জি বলেন। জি জি হ্যাঁ 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 অবশ্যই। হ্যাঁ 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 এই ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পদ্ধতি শেষ। এটার মধ্যে আর কারো সমস্যা কি আছে? লিফু পদ্ধতিতে কিন্তু আর কারো সমস্যা নাই মনে করি। এবার চলে আসবো আরেকটা পদ্ধতি, সেটার নাম হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মেথড, ভারযুক্ত গড় পদ্ধতি। সেই পদ্ধতিতে শুরুতে আমার সেই প্রথমবারে লেখার মধ্যে কোনো পরিবর্তন হবে না। 2018 সাল মে মাসের 1 তারিখ প্রারম্ভিক উদ্ধৃত লিখতে হবে। সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, তোমরা অবশ্যই একটু মনোযোগ দাও, মনোযোগ দাও। আহামরি কোনো সমস্যাই নাই, মাত্র 5টা অধ্যায়। এগুলো আমরা আবার রিভাইজ করার সময় হয়ে গেছে অলরেডি। এই অধ্যায় কিন্তু বেসিক আলোচনা একদিনেই শেষ। এবার তোমাদের সামনেকালে জটিল জটিল বিষয়গুলো উপস্থাপন করবো, দেখবা অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। তাহলে এই অঙ্কটা তো সবাই করে রাখবে, কিন্তু আমি আবার লাস্টে আবার দেখাবো কি কি ছিল। যে সবটুকু প্রারম্ভিক উদ্ধৃত ছিল 1200 একক, একটার দাম 15 টাকা। এটা যদি আমি আরেকটু নিচু করেও দিতে পারি, 1200 একক 15 টাকা করে হইলে টাকা হয় কত? এটা সব পদ্ধতিতেই বসবে। বসার পরে আবার মে মাসের কয় তারিখ? 5 তারিখে ক্রয় করা হলো। এই জায়গায় এখন একটু ভিন্ন পাইবা। 2000 একক 17 টাকা করে 34,000 টাকা। ধারযুক্ত গড় পদ্ধতিতে এককে এককে গুণ হবে, টাকায় টাকায় যোগ হবে। এককে এককে যোগ হবে, টাকায় টাকায় যোগ হবে। 1200 একক 2000 একক মোট কত হবে? 3200 একক। মনে রাখবা কিন্তু এটা, এই একটু ভিন্ন পাইলা। 3200 একক, 2000 3200 একক। আগে ছিল টাকা 18,000, এবার আসলো 34,000। মোট টাকার পরিমাণ কত? 34,000 এবং 18,000, মোট টাকার পরিমাণ হচ্ছে 52,000। 52,000 টাকা হচ্ছে মোট। এই যে মাঝে রেটটা আছে, এই রেট কি করে বসাবে এখন? এই 52,000 টাকাকে 3,200 একক দ্বারা ভাগ করলে
16 টাকা 25 পয়সায়, কিন্তু 16 টাকা 25 পয়সা কি করে আসলো আমি আবার একটু প্রয়োজনে রিপিট করি। 16 টাকা 25 পয়সা আসলো কি করে? 18,000 টাকার সাথে 34,000 টাকা যোগ করে 52,000 টাকা হয়েছে। এই 52,000 টাকাকে ভাগ করব এই 1200 এককের সাথে নতুন ক্রয়কৃত 2,000 একক যোগ করে 3200 একক হয়েছে। এই 52,000 টাকাকে 3200 একক দ্বারা ভাগ করলে 1616 টাকা 25 পয়সা হয়। বিষয়টা কিন্তু মনে রাখবা। প্রসেসটা আমি বলে দিলাম। সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট তোমরা কিন্তু অবশ্যই রুলগুলা লিখে কমেন্টস করবা। কিন্তু যখনই ভিডিওটা দেখো, এখন হয়তো সবাই নাও থাকতে পারো, যখনই আসবা তখনই কিন্তু ভিডিওটা সবটুকু ভিডিও দেখবা এবং তোমাদের রুলগুলা অবশ্যই লিখে যাইবা। বয়ের কোনো কারণে পড়াশোনা করবা না আর শুধু পাস করতে চাইবা, প্রশ্ন করলে কোনো উত্তর দিতে পারবা না। আমি যদি জিজ্ঞাসা এই উত্তর এটা কিভাবে আসলো, সেই প্রসেস যদি বলতে না পারো তার মানে তুমি ক্লাস করো নাই। না হলে কিন্তু এটা বলা সম্ভব যে এই টাকার সাথে এই টাকা যোগ করে 1200 এককের সাথে 2,000 একক যোগ করে এই টাকাকে 3200 একক দ্বারা ভাগ করলে যে টাকাটা আসছে সেটাই কিন্তু এভারেজ দামটা। প্রশ্ন হইতেই পারে, কিন্তু জেনে রাখবা। পরে বলেন স্যার এটা জিজ্ঞান কেন, এটা তো আগে বলেন নাই। একটু সিরিয়াস হয়ে পড়াশোনা করো, কাজে লাগবে। এই ধরনের প্রশ্ন করাই যেতে পারে, স্বাভাবিক। এমসিকিউ তো কাজে লাগবে। তো 15 তারিখ হচ্ছে 1500 একক আবার ক্রয় করলাম, ইস্যু করলাম। এই যে ইস্যুর ক্ষেত্রেও দেখবা, ইস্যুর ক্ষেত্রে এখন আগে পরে কোনো বিষয় নেই, এই এভারেজ দামে ইস্যু করা হবে। 16 টাকা 25 পয়সা দামে কি করা হবে? ইস্যু করা হবে। তাহলে 1500কে 16 টাকা 25 দ্বারা গুণ করো। 1500 16 × 2 5 কত হচ্ছে? 24,300। 24,375 টাকা। তা আমার ছিল 3200 একক, চলে গেল কত? 3200 একক থেকে 1500 একক বিক্রি করে দিলে থাকবে 1700 একক। আর 52,000 টাকা থেকে 52,000 টাকায় 52,000 থেকে এই পরিমাণ টাকা বাদ দিলে আর টাকার পরিমাণ থাকবে কত? 27,625 টাকা। রেট কিন্তু আবার তুমি চাইলে ভাগ করো, 1700 ভাগ করলে সেম রেটই আসবে। 16 টাকা কত? 25 পয়সা। এবার আবার কি করা হলো? 15 তারিখের পরে 20 তারিখে আবার ক্রয় করা হলো। কত একক? 1200 একক। একটার দাম 20 টাকা, মোট হবে কত? 24,000 টাকা। আগের এককের সাথে বর্তমানের একক যোগ করো, কত হবে? 3200, 1200 আর 3200 হচ্ছে 2,900 একক, মানে 2900 একক। আগের টাকার সাথে এই টাকা যোগ করো। আগের টাকা কত ছিল? 27,625 টাকা প্লাস 24,000 টাকা যোগ করলে আসছে কত? 51,625 টাকা। এই 51,625কে 2,900 দ্বারা ভাগ করো। 2,900 একক ভাগ করলে রেটটা আসছে কত? 17 টাকা 80। দেখি ইয়ার ডিজিটটার 2900 এককের সাথে 1700.8 যদি দেই আর 2900 এককের সাথে 17.8012 যদি দেই, 2900 এককের সাথে 17.801 যদি দেই অনলি, তাহলে আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে আমরা 3টা ডিজিট নিব, 802 দিব, নাহলে কিন্তু আমাদের 3 টাকা শর্ট, 5 টাকা শর্ট পড়ে যায়। এই রেট বসাই দিলাম। এবার আসবো 31 তারিখ, বিক্রি করবো কত একক? ইস্যু করা হলো 1700 একক। একবারে 1700 একক লিখে দিব। দাম কত? ওই যে রেট 17 টাকা 802 পয়সা করে। এই 1700 সাথে এটা গুণ করে। এখন 1700 গুণ 17.0802, তাহলে আসলো টাকার পরিমাণ 30,263 টাকা। তাহলে আমার টাকা আগে ছিল কত? 51,625 টাকা, বিক্রি করলাম 30,263 টাকা। আমার টাকার পরিমাণ থাকবে কত? 21,362 টাকা। আর একক ছিল কত? এই 2900 একক থেকে 1700 একক বিক্রি করে দিলে মাইনাস করলে থাকবে কত? 1200 একক। ওই টাকাটাকে এই 1200 একক দ্বারা ভাগ করলে রেটটা দাঁড়াবে কত? গড় রেট হবে, সেম রেটটাই হবে
17.802। দেখো পদ্ধতির কারণে কি হচ্ছে, সমাপনী মজুত পণ্যের মূল্য চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু 2900 একক থেকে 1700 একক বাদ দিলে 1200 একক থাকবে। আর 51,625 টাকা থেকে 30,263 টাকা বাদ দিলে 21,362 টাকা থাকবে। 21,362 টাকাকে 1200 একক দ্বারা ভাগ করলে যে রেটটা আসবে সেটা হচ্ছে কত, 17.802। অঙ্কটা কিন্তু কমপ্লিট। তোমাদের কিন্তু এই অঙ্কটা আমি আবার এই জায়গায় লিখে রাখছি, 5টা ট্রানজ্যাকশন দিছি মাত্র। এই সিম্পল অঙ্কটা সবাই আমাকে ইনবক্স করো মেসেঞ্জারে যে স্যার আমি অঙ্কটা করেছি, দেখেন হয়েছে কিনা। যেহেতু অঙ্ক তোমার কাছে আছে, নিজে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ম্যাথ যদি কেউ প্র্যাকটিস না করো কোনোদিন কিন্তু ম্যাথ করতে পারবা না, যত ম্যাথই দেখো। আর যারা দেখবাই না তাদের তো পারার প্রশ্নই আসে না। সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, ভয় পাওয়ার তো কোনো কারণ নাই। পড়াশোনা করবা না আর বলবা যে স্যার আমরা তো সব ফেল করতেছি, কিছু উত্তর দিতে পারবো না, এটা তো হবে না। অবশ্যই এখন যেহেতু অধ্যায় আছে 5টা, অর্ধেক কমাই দিছে তোমাদের। আর আমাদের পড়া অলরেডি কিন্তু একরকম শেষ, আর নাই বেশি অধ্যায়। আমাদের এই অধ্যায় আলোচনা করলে তো আর বই শেষ। তা আমরা আবার রিভাইজ করার সুযোগ আছে। তোমাদের যত প্রশ্ন তো লিখতে পারো, যারা অনলাইনে আসো তারা লিখতে পারো, এমন তো না। 5টা ট্রানজ্যাকশন 2 বার করে করা হলো, 2 বার বিক্রি করা হলো, প্রথমবারে প্রারম্ভিক। এই পদ্ধতি কিভাবে করতে হয় বিস্তারিত আলোচনা করছি, আশা করি পারবা। আর যারা পারবা না কমেন্টসে লিখে রাখবা, আমি যখনই সিন করব তখন তোমাদের প্রশ্নের উত্তর দিব, অথবা মেসেঞ্জারে কলও দিতে পারো। যার যত সমস্যা আলোচনা করতে পারো। ভার্চুয়াল জগতে এখন তোমার পড়াশোনা করতে হবে। কোভিড-19 যেহেতু স্বাভাবিক এখনো হয় নাই, তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আজকের মতন তাহলে ক্লাসটা রেখে দিব। তোমরা সেকেন্ড ইয়ারের সিলেবাস সবটুকু বললাম, 3টা পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। আর এই অধ্যায়টি তোমরা আরেকবার মনে রাখো, অধ্যায়গুলো অবশ্যই দেখে রাখবা। আজকে লেকচার নাম্বার ছিল কিন্তু 16। সবগুলা লেকচার দেখবা এবং মনোযোগী হও। পারি না বলে বসে থাকলে হবে না। সরাসরি ক্লাস করলে এতগুলা পড়াশোনা, এতগুলা আলোচনা একসাথে করা যাইতো না। এখন যেগুলা করা সম্ভব হচ্ছে, তোমরা 1 বার না 2 বার করতে পারো, 3 বার রিপিট করতে পারো, সমস্যা নাই। এই অধ্যায়গুলা সবাই লিখে মুখস্থ করে ফেলো। 2 থেকে 8 পর্যন্ত 2টা মিসিং, 5টা আছে। অধ্যায়ের নাম সহ জেনে রাখো। ফার্স্ট পার্টেও কিন্তু 5টা অধ্যায় নাম সহ জেনে রাখবা। আর এই ফিফু লিফুর মিনিং কি, বাংলা ইংরেজি সবসময় জেনে রাখবা। আর ফিফু লিফু কখন কোনটা অ্যাপ্লাই হয়, কোনটা কোন সময় লাভজনক, সেটি তোমরা অবশ্যই একটু পড়ে রাখবা। কিন্তু বিন কার্ড, অধিযাচনপত্র কাকে বলে, কোনটাতে কি লেখা থাকে, সেই বিষয়গুলো একটু জেনে রাখবা। আজকের মতন রেখে দিব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভয়ভীতি দূর করে পড়াশোনা চালিয়ে যাও। সবার যাই ভালো হবে, কোনো সমস্যা নাই, যেহেতু অধ্যায় অনেক বেশি কম। আল্লাহ হাফেজ তাহলে আজকের মতন।